সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 2 কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই অধ্যায় হচ্ছে নতুন একটা অধ্যায়, প্রথম ক্লাস। তো আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে হোয়াট ইজ কনজাম্পশন, অর্থাৎ ভোগ কাকে বলে, একটা এক্সাম্পল দিতে উদাহরণ সহ আলোচনা করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই রেসেট ইফেক্ট, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল অ্যান্ড ফিগার, অর্থাৎ উদাহরণ এবং গ্রাফের সাহায্যে আমাদেরকে রেসেট ইফেক্ট দেখাতে হবে। তো তোমাদের পরীক্ষায় প্রায়ই দেখা যায় যে এই প্রশ্নগুলি আসে। তো তোমাদের পরীক্ষা অনুসারেই আমি প্রশ্নগুলি আজকে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই দেখব, প্রথম যে প্রশ্নটা আমাদের হচ্ছে কনজাম্পশন কাকে বলে, কনজাম্পশন বা ভোগ কাকে বলে। তো শুরুতেই দেখো, এখানে আমরা কিছু ছবি নিয়ে আসব। সেই ছবিগুলির সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব যে ভোগ কাকে বলে এবং কেন বা কোন জিনিসগুলি ভোগ নয়। শুরুতেই দেখো, এখানে একটা ফিগার আছে। সেই ফিগারে হচ্ছে কি, ফিগারের মধ্যে স্ন্যাক্স আছে, তারপরে হচ্ছে কি কিছু রাইস আছে। তাহলে এখানে কি আছে, তাহলে রাইস এবং স্ন্যাক্স প্রত্যেকটা কি খাবার জিনিস। তার মানে কি, খাবার জিনিসের মধ্যে মানুষের কি থাকে, মানুষের কনজাম্পশন বা ভোগ যদি আমরা বলি যে কাকে বলে, তাহলে আমরা কি বুঝবো যে কনজাম্পশন, এখানে যে ভাত বা যা স্ন্যাক্স দেখতেছো সেটা কিন্তু খাবার জিনিস, কিন্তু এটার মধ্যে কি মানুষের ক্ষুধা নিবারণের ক্ষমতা আছে। অর্থাৎ এই স্ন্যাক্স বা এই ভাতের সাহায্যে মানুষ কি করে, মানুষ তার ক্ষুধার যে অভাবটা, মানুষ যে তার ক্ষুধা অনুভব করে, সেই ক্ষুধা অনুভব করার ক্ষমতাটা সেই ভাতের মধ্যে কি, সেই ভাতের মধ্যে রয়েছে। তাহলে ভাতটা কি, কোনো জিনিসের মধ্যে মানুষের অভাব মোচনের যে ক্ষমতা, সেটাকে কি বলে, সেটাকে আমাদের অর্থনীতির ভাষায় বলে উপযোগ বা ইউটিলিটি। আমরা কনজাম্পশন আলোচনা করতে গেলে আমাদেরকে উপযোগ বা ইউটিলিটি নিয়ে আলোচনা করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা যদি ইউটিলিটিটা সম্পর্কে ভালোভাবে না জানি, তাহলে কনজাম্পশন কি সেটা আমরা বুঝতে পারবো না। তাই দেখো, এখানে যে এক প্লেট যে ভাত কিংবা যে স্ন্যাক্স কিংবা যে ফ্রুটস আছে, সেগুলি দিয়ে আমরা কি বুঝলাম যে এগুলির মধ্যে কি হয়, এগুলি মানুষের অভাব মোচনের ক্ষমতা, মানে ক্ষুধা নিবারণের যে ক্ষমতাটা এই প্লেটের যে জিনিসগুলি রয়েছে, সেই অন্য বা যে ফ্রুটসগুলি আছে সেগুলির মধ্যে সেই ক্ষুধা নিবারণের ক্ষমতা রয়েছে। তাহলে কোনো জিনিসের মধ্যে মানুষের যে অভাব মোচনের ক্ষমতা, সেটাকে কি বলে, সেটাকে বলে উপযোগ। তাইলে এখানে যে এক প্লেট রাইস কিংবা যে ফ্রুটস আছে বা স্ন্যাক্স আছে, সেগুলি কি, সেগুলির মধ্যে মানুষের অভাব মোচনের ক্ষমতা আছে, ক্ষুধা নিবারণের ক্ষমতা রয়েছে, সেজন্য এটা হচ্ছে উপযোগ, সেটা কিন্তু কনজাম্পশন বা ভোগ নয়। পাশে দেখো, আমি আরেকটা ফিগার এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ফিগারের মধ্যে দেখো যে এই ফিগারের মধ্যে কি দেখা যাচ্ছে, এই ফিগারের মধ্যে দেখা যাচ্ছে যে একজন কি করতেছে, একজন যে কাপড় যেগুলি স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন কাপড় রয়েছে, সেই কাপড়গুলি কি ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছে। তা কাপড়ের মধ্যে কি আছে, মানুষের যে পরিধান করার ক্ষমতা, মানুষ যে কাপড় পরে যে তার পরিধান করে, সেই পরিধান করার ক্ষমতাটা, মানুষের যে চাহিদা, সেই কাপড়ের যে প্রয়োজনটা, সেই প্রয়োজন মেটানোর ক্ষমতাটা হচ্ছে কি এখানে কাপড়ের মধ্যে, কাপড়ের সেই ক্ষমতা আছে। অর্থাৎ মানুষের যে কাপড় চোপড়ের যে নিডসটা, সেটা ফিল আপ করার মতো ক্ষমতা এই কাপড়গুলির আছে। কিন্তু এই কাপড়গুলি কিন্তু
কাপড় ক্ষমতা মানে তার মানে কি, তার মানে হচ্ছে এই কাপড়গুলির মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা রয়েছে। তাহলে কোনো জিনিসের মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা সেটাকে আমরা কি বলি, কোনো জিনিসের মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা সেটাকে বলা হয় থাকে উপযোগ বা ইউটিলিটি, কিন্তু সেটা কনজামশন নয়। এখন আমরা যদি ভুল করি বলি যে এখানে যে কাপড় আছে সেটাই হচ্ছে ভোগ করা, না সেটা ভোগ করা না, সেটা হচ্ছে উপযোগ। তার মধ্যে শুধু ক্ষমতা মানুষের অভাব পূরণের ক্ষমতা আছে, কিন্তু সেটা এখনো কিন্তু কনজামশনের পর্যায়ে যায়নি। তাইলে এই যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা তাহলে কি, সেই এক্সাম্পলটা হচ্ছে একটা উপযোগের এক্সাম্পল, কিন্তু তার মধ্যে সেটা ভোগ নয়। অর্থাৎ যে সকল জিনিসের মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উপযোগ, কিন্তু ভোগ বা কনজামশন নয়। তাইলে আমরা কখনোই ভুল করব না যে এক প্লেট খাবার দেখলেই আমরা কখনোই বলবো না যে এই খাবারটা হচ্ছে ভোগ করা, না। এই খাবারটা যখন আরো কিছু এক্সাম্পল আসবে, সেই এক্সাম্পল থেকেই আমরা বুঝতে পারবো যে আমাদের কনজামশন বা ভোগটা কাকে বলে। তাইলে আমরা উপযোগের কি সংজ্ঞা দিতে পারি? উপযোগের সংজ্ঞা দেয়া যায় যে কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে, উপযোগ বা ইউটিলিটি বলে। অর্থাৎ কোনো পণ্যের মধ্যে মানুষের যে অভাব পূরণের ক্ষমতা রয়েছে সেই অভাব পূরণের ক্ষমতাটাই হচ্ছে কি, উপযোগ বা ইউটিলিটি। এগুলিকে ভোগ বলে না, এগুলি হচ্ছে, এটা হচ্ছে এগুলি, এই যে দুটি আমরা যে দুটি ফিগার দেখতে পাচ্ছি এখানে, দুটি ছবি নিয়ে আসলাম, এক প্লেট ভাত কিংবা স্ন্যাক্স কিংবা ফ্রুটস, আর এদিকে হচ্ছে পাশে কাপড় চোপড়, সেই কাপড় চোপড়গুলো ছুঁড়ে ফেলতেছে, সেটা কি, সেটা হচ্ছে উপযোগ, কিন্তু এগুলি ভোগ নয় বা কনজামশন নয়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা দেখলাম যে উপযোগ হচ্ছে কোনো পণ্যের মধ্যে মানুষের যে অভাব পূরণের ক্ষমতা থাকে, সেই অভাব পূরণের ক্ষমতাটাকে বলা হয় তাকে ইউটিলিটি বা উপযোগ। এবার দেখো আরেকটি আরেকটি ছবি নিয়ে আসছি। সেই ছবিটাতে দেখো একটা 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 শিশু, একটা মেয়ে কি করতেছে, একটা মেয়ে ভাত খাচ্ছে। তার মানে কি, আমরা এর আগের স্লাইডে দেখে আসছি যে এক প্লেট ভাত আছে, স্ন্যাক্স ফ্রুটস আছে, কিন্তু সেটা শুধু মানুষের অভাব পূরণে, মানুষের ক্ষুধা নিবারণের ক্ষমতা আছে, সেটা ছিল উপযোগ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে এই প্লেট থেকে খাওয়ার পরে, মানে ভাত বা স্ন্যাক্স যাই থাকুক এই প্লেটের মধ্যে, সে সেগুলি খেয়ে কি করতেছে, সেগুলি খেয়ে তার উপযোগ নিঃশেষ করতেছে। তার মানে কি, এই যে ছবিটা, সেই ছবিটা হচ্ছে কি কনজামশন বা ভোগের ছবি। তার মানে কি, কনজামশন বা সে অন্ন গ্রহণ করতেছে, সে ভাত খাচ্ছে কিংবা স্ন্যাক্স নিচ্ছে, সে অন্ন গ্রহণ করতেছে, তার মানে কি অন্ন গ্রহণ করাটা হচ্ছে কনজামশন বা ভোগ। কারণ সে কি, এই যে ভাতের যে অভাব পূরণের ক্ষমতা সেটাকে উপযোগ বলে, সে সেটা খাবারের পরে কি করতেছে, সেই উপযোগটাকে নিঃশেষ করতেছে, মানে সে উপযোগটাকে ব্যবহারের মাধ্যমে, মানে খাওয়ার পর তার কি এই ভাতটা শেষ হয়ে যাচ্ছে, সে তার উপযোগ নিঃশেষ হয়ে যাচ্ছে। এই জন্য এই যে ছবিটা দেখা যাচ্ছে, সেই ছবির যে মেয়েটা ভাত খাচ্ছে, সেই ভাত খাওয়াটা বা অন্ন গ্রহণ করাটা হচ্ছে কনজামশন বা ভোগ। পাশে দেখো আরেকটা ছবি আমি এখানে নিয়ে আসছি। এই ছবিটা হচ্ছে, এর আগের স্লাইডে আমরা কি দেখেছিলাম, আগের স্লাইডে আমাদের ছিল যে অনেকগুলি শার্ট প্যান্ট অর্থাৎ রেখে সাজানো ছিল, এবং একটা মেয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছে। তার মানে কি, ওগুলোতে ছিল শুধু মানুষের অভাব পূরণের ক্ষমতা, মানুষের যে কাপড় চোপড় পরিধান করার যে ক্ষমতা, সেটা ছিল উপযোগ, কিন্তু সেটা কনজামশন ছিল না। তো এবার দেখো যে এখানে ছবিতে, এই ছবিতে দেখা যাচ্ছে সেই কাপড় চোপড়গুলি পরিধান করা। তার মানে কি, কাপড় চোপড় যখন পরিধান করে তার উপযোগ নিঃশেষ হয়ে যায়, সেটাকে কি বলে, সেটা হচ্ছে কনজামশন বা ভোগ। তাহলে এই যে ছবিটা দেখতেছি আমরা, এই ছবিটা হচ্ছে কি কনজামশন বা ভোগ। আগের স্লাইডে আমরা দেখে আসছিলাম এক প্লেট ভাত, সেটা হচ্ছে উপযোগ, এবং পাশে কাপড় চোপড়ের রেক সাজানো ছিল, কাপড় চোপড়গুলো ছুঁড়ে ফেলতেছিল, সেগুলি ছিল কি মানুষের অভাব পূরণের ক্ষমতা ছিল, কিন্তু সেটা ছিল উপযোগ, কিন্তু সেটা ব্যবহারের মাধ্যমে যে তার উপযোগ নিঃশেষ করা, সেটা কিন্তু ছিল না, যার জন্য এগুলি ছিল উপযোগ। কিন্তু এখনকার স্লাইডে যে আমরা যে ছবিগুলি দেখতেছি, সেই ছবিগুলিতে দেখো এখানে খাওয়ার মাধ্যমে সে ভাতের মধ্যে যে উপযোগ ছিল সেই উপযোগ নিঃশেষ হয়ে যাচ্ছে। এখানে কাপড়টা পরিধান করে তার উপযোগ কি, তার উপযোগ নিঃশেষ হয়ে যাবে।
তাইলে কাপড় পরিধান করা কিংবা অন্ন গ্রহণ করা সেটা কি, সেটা হচ্ছে কনজামশন বা ভোগ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে এখানে দেখো আমরা আমাদের প্রশ্ন ছিল যে কনজামশন কি, কনজামশনটা উদাহরণের সাহায্যে আমরা কনজামশনটা ব্যাখ্যা করব। তো আরেকটা উদাহরণ দেখো, এখানে পাশে আমি একটা উদাহরণ নিয়ে আসছি, যে একজন পানি খাচ্ছে, তার মানে কি পানি পান করাটা, পানি পান করতেছে, অর্থাৎ পানি পান করাটা হচ্ছে, পান করাটা পানির মধ্যে কি মানুষের তৃষ্ণা নিবারণ করার ক্ষমতা, মানুষের তৃষ্ণা নিবারণ করার ক্ষমতাটা হচ্ছে উপযোগ, কিন্তু সেটা ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ পানি পান করে সে তার উপযোগ নিঃশেষ হয়ে যাচ্ছে, তার মানে পানি পান করাটা হচ্ছে কি কনজামশন বা ভোগ। তাহলে পানি পান করাটা হচ্ছে কনজামশন বা ভোগ। পাশে দেখো আরেকটি চিত্র আমি নিয়ে আসছি, এখানে দেখো একজন লোক পানি, দেখা যাচ্ছে যে এক গ্লাস ভর্তি পানি সে মুখে দিচ্ছে, কিন্তু পানিটা পড়ে যাচ্ছে, তার মানে কি পানির মধ্যে কিন্তু মানুষের তৃষ্ণা নিবারণ করার ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাটা কি, কিন্তু সেই ক্ষমতাটা সে তার এখানে, তার মানে কি যে পানিটা হচ্ছে মানুষের তৃষ্ণা নিবারণের ক্ষমতা রয়েছে, তার মানে উপযোগ আছে, কিন্তু সেই পানিটা কিন্তু পান করেনি, সে পানিটা মুখে দিচ্ছে এবং পানিটা পড়ে যাচ্ছে, তার মানে কি সেই পানিটা কিন্তু ব্যবহারের মাধ্যমে যে তার উপযোগ নিঃশেষ করা সেটা কিন্তু হয়নি। তার মানে এখানে যে পানিটা, এক গ্লাস পানি সে মুখে দিচ্ছে এবং পড়ে যাচ্ছে, সেই ছবিটা কিন্তু কি, সেই ছবিটা কিন্তু কনজামশন বা ভোগ নয়, সেটা কিন্তু, এই ছবিটা কিন্তু কনজামশন বা ভোগের নয়। তার মানে পানি একজন মুখে দিচ্ছে, সেই পানিটা পড়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু সে পান করার মাধ্যমে যে তার উপযোগ নিঃশেষ করা সেটা কিন্তু হয়নি। কাজেই সেটা কিন্তু এই যে ছবিটা, এই ছবিটা, কাজে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু, এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু, এই ছবিটা, এই যে পাশে আমরা যে ছবিটা দেখতেছি, যে পানি নিচ্ছে কিন্তু পানিটা কি, পানিটা পড়ে যাচ্ছে, কিন্তু সেই পানিটা পড়ে যাওয়া সেই উপযোগ কিন্তু নিঃশেষ হচ্ছে না। তার মানে এটা এই ছবির এই ছবিটা কিন্তু হচ্ছে কি, এই ছবিটা উপযোগ আছে, কিন্তু এটা কনজামশন না। কিন্তু পাশের যে ছবিটা, সেই পাশের ছবিটা কিন্তু সে পানিটা পান করতেছে, সেই পানিটা পান করার মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ হচ্ছে, পানির মধ্যে কি হচ্ছে, পানির মধ্যে উপযোগ আছে, আবার সে ব্যবহারের মাধ্যমে সেই পানির উপযোগটাও নিঃশেষ হয়ে যাচ্ছে। তার মানে এই ছবিটা হচ্ছে কনজামশনের, আর এই ছবিটা কিন্তু কনজামশন না। তাইলে আমরা দেখব যে কনজামশন কাকে বলে। তাইলে দেখো যে কনজামশন হচ্ছে ব্যবহারের মাধ্যমে, কনজামশন তাহলে কি, কনজামশনটা হচ্ছে ব্যবহারের মাধ্যমে কোনো পণ্যের উপযোগ লাভ করাকে কিংবা উপযোগ নিঃশেষ করাকে ভোগ বা কনজামশন বলে। তাইলে আমরা উদাহরণের সাহায্যে, প্র্যাকটিক্যাল উদাহরণ, সেই প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে কনজামশনটা কাকে বলে। অর্থাৎ কনজামশন হচ্ছে কোনো জিনিসের মধ্যে যখন মানুষের অভাব পূরণের ক্ষমতা থাকে সেটা হচ্ছে উপযোগ, কিন্তু কোনো ব্যবহারের মাধ্যমে কোনো পণ্যের উপযোগটাকে কি করা, উপযোগটাকে লাভ করা কিংবা উপযোগটাকে নিঃশেষ করার নামই হচ্ছে, উপযোগটাকে নিঃশেষ করার, ব্যবহারের মাধ্যমে কোনো পণ্যের উপযোগ লাভ করাকে কিংবা উপযোগ নিঃশেষ করাকে ভোগ বা কনজামশন বলে। আশা করি তোমরা কনজামশনের সংজ্ঞাটা বুঝতে পেরেছো, এবং প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে তোমরা পরীক্ষায় আসলে তোমরা পানি পান করাটা এবং হচ্ছে অন্ন গ্রহণ করা এবং কাপড় পরিধান করা সেটা হচ্ছে কি কনজামশন, কিন্তু কাপড় চোপড়ের এক ভর্তি কাপড় কিংবা থালা ভর্তি ভাত থাকা কিংবা সে একজন পানি নিচ্ছে, পানি পড়ে যাচ্ছে, সেই এক্সাম্পল কিন্তু উপযোগের এক্সাম্পল, কিন্তু এগুলি কিন্তু কনজামশন বা ভোগ নয়। তাহলে উপযোগ বা ইউটিলিটি কি এবং কনজামশন বা ভোগ কি, সেটা কিন্তু, সেটার মধ্যে যে পার্থক্য রয়েছে সেই বিষয়টা আমরা কিন্তু বুঝতে পেরেছি। তোমরা প্রায়ই দেখা যায় ভুল করো, তোমরা ভুল করে বলে প্রায়ই বলো যে কোনো জিনিসের মধ্যে মানুষের জবাব পূরণের ক্ষমতা সেটাকে ভোগ বলো, আসলে সেটা সঠিক নয়। সঠিক হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে যদি মানুষের জবাব পূরণের ক্ষমতা সেটা হচ্ছে ইউটিলিটি বা উপযোগ, আর সেই উপযোগকে ব্যবহারের মাধ্যমে, সেই উপযোগটাকে ব্যবহারের মাধ্যমে যখন নিঃশেষ করা হয় তখন সেটাকে বলে কনজামশন বা ভোগ।
এবার আমাদের পরের প্রশ্নটা কি ছিল? পরের প্রশ্ন ছিল যে রেসেট ইফেক্ট আছে, সেই ভোগের ক্ষেত্রে একটা ইফেক্ট আছে, সেই ইফেক্টের নাম হচ্ছে রেসেট ইফেক্ট। সেই ইফেক্টটা আমরা এক্সাম্পলের সাহায্যে বা চিত্র সাহায্যে আমরা সেটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা দেখব যে রেসেট ইফেক্ট কি বা কাকে বলে। মানুষ কি? মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। সে খুব সহজেই সবকিছুতেই মানিয়ে নিতে পারে, সেই বৈশিষ্ট্য শুধু মানুষেরই আছে। মানুষ খুব সহজেই কি করে? মানুষ খুব সহজেই উন্নত ভোগ অভ্যাসের সাথে পরিচিত হয়। মানুষ যেমন যে কোনো জিনিসের সাথে মানুষ কি হয়? মানুষ খুব দ্রুত যে কোনো জিনিসের সাথে মানুষ খুব দ্রুত অভ্যস্ত হয়, কোনো জিনিসে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু সেই অভ্যাসটা কিন্তু ত্যাগ করা এতটা সহজ না। দেখো, মানুষ খুব সহজে উন্নত ভোগ অভ্যাসের সাথে পরিচিত হয়, কিন্তু এই উন্নত ভোগ অভ্যাস খুব সহজে ত্যাগ করা যায় না। তাই সর্বোচ্চ আয় স্তরে যে ভোগ অভ্যাস গড়ে ওঠে, আয় স্তর কমে গেলেও, অর্থাৎ বাণিজ্য চক্রের পতনের সময়, অর্থাৎ আমাদের যে বিজনেস সার্কেলটা থাকে, সেই বিজনেস সার্কেলটার উঠানামার সময় যখন ভূমে যায়, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে যায়, মানুষের আয়টা যখন সর্বোচ্চ থাকে, তখন মানুষ যে উন্নত ভোগ অভ্যাসটা মানুষের মধ্যে যে উন্নত ভোগ অভ্যাস থাকে, কিন্তু মানুষের আয়স্তরটা যখন কমে যায়, যখন বাণিজ্য চক্রের পতন হয়, অর্থাৎ মানুষের আয়স্তরটা যখন কমে যায়, তখন মানুষ কি হয়? সেই মানুষ তখন সেই মানুষের যে পুরনো অভ্যাস থাকে, সেটা কিন্তু মানুষ ত্যাগ করতে পারে না। সেই পুরনো অভ্যাসটা মানুষ কি করে? বজায় রাখার চেষ্টা করে। অর্থাৎ মানুষের সর্বোচ্চ আয় যখন থাকে, তখন কিন্তু মানুষ উন্নত জীবন যাপন করে। সেই মানুষের আয় যখন কমে যায়, কিন্তু অথবা মানুষের মধ্যে যখন দরিদ্রতা দেখা দেয়, মানুষের অতীতের চেয়ে যখন বর্তমানে সে খারাপ অবস্থায় আসে, তো অতীতে যে উন্নত ভোগ অভ্যাসে সে পরিচিত ছিল, সেটা বর্তমানে তার ইনকাম কমে যাওয়ার ফলেও কিন্তু সে তার উন্নত ভোগ অভ্যাসটা ত্যাগ করতে পারে না। ভোগের ক্ষেত্রে মানুষের এই ধরনের যে একটা আচরণ, সেই আচরণটাকেই বলা হয় তাকে রেসেট ইফেক্ট। আর এই ধারণার প্রবর্তক হলেন ডুজেনবেরি, অর্থনীতিবিদ ডুজেনবেরি প্রথম এই প্রভাবটা আলোচনা করেন। তো রেসেট ইফেক্ট কেন নাম? নামকরণ কেন রেসেট ইফেক্ট হলো, সেটা একটু আমরা এবার দেখি যে এটার নামকরণটা কেন রেসেট ইফেক্ট হলো। প্রত্যেকটা জিনিসের পেছনেই কোনো না কোনো কারণ থাকে, তেমনি রেসেট ইফেক্টের পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে যে এই নামকরণের পিছনে। ডুজেনবেরি কেন একে রেসেট ইফেক্ট বলে আখ্যায়িত করেন? যে রেসেট শব্দের অর্থ হচ্ছে কি? রাতকানা। অর্থাৎ রাতকানা শব্দের সাথে কিন্তু আমরা পরিচিত। আমরা অনেকেই দেখি যে অনেক মানুষ হচ্ছে আমাদের সমাজে যারা হচ্ছে কি দিনের বেলা দেখেন কিন্তু রাত্রেবেলা দেখেন না। সেই শব্দের ইংলিশ শব্দটা হচ্ছে কি? রেসেট। তার মানে রেসেট শব্দের অর্থ হচ্ছে রাতকানা, অর্থাৎ দিনে দেখে রাতে দেখে না। কিন্তু তা সত্ত্বেও দিনের বেলা যে পরিচিত রাস্তায় সে পথ চলতে দিনের পরিচিত রাস্তায় সে পথ চলতে পারে। অর্থাৎ একজন রাতকানা ব্যক্তি সে দিনে দেখে কিন্তু রাত্রে দেখে না। তার মানে কি? দিনের বেলায় তার কাছে কি রাস্তাটা পরিচিত, সেই পরিচিত রাস্তাটা কিন্তু মানুষ সহজে ভুলতে পারে না। তাই রাতের বেলা সে রাতকানা হলেও রাতের বেলায় সে দিনের পরিচিত রাস্তায় কিন্তু সে পথ চলতে পারে, কারণ দিনের পরিচিত পথ সে সহজেই ভুলতে পারে না। তেমনি ভাবে ভোগের ক্ষেত্রেও মানুষ উন্নত ভোগ অভ্যাস ত্যাগ করতে পারে না, তাই আয় কমে গেলেও পুরনো ভোগ অভ্যাস বজায় রাখে। ভোগের এই আচরণকে রেসেট ইফেক্ট বলে। আমাদের বাস্তব উদাহরণ যদি আমরা বলি, বাস্তবে দেখো, একজন লোক যদি এক সময় মনে করো তার আয় অনেক বেশি থাকে, সে অনেক বেশি আয় যখন থাকে, তখন সে উন্নত জীবন যাপন করে। সেই উন্নত জীবন যাপনের ক্ষেত্রে সে যে জিনিসগুলি ব্যবহার করে, তার যখন অবস্থা খারাপ হয়ে যায়, অথবা তার মধ্যে যখন দারিদ্রতা দেখা দেয়, অথবা তার আয় মানুষের সবসময় সমান থাকে না, তো আয়টা যখন কমে যায়, তখন কি হয়? সে যে আয় বেশি থাকার সময় সে যে উন্নত জীবন যাপনে অভ্যস্ত ছিল, সেটা কিন্তু ত্যাগ করতে পারে না। প্রয়োজনে সে কি করে? প্রয়োজনে সে ঋণ করে হলেও সে পূর্বের সেই অভ্যাসগুলি সে মেটানোর চেষ্টা করে। মূলত সেই জিনিসটা কি বলা হয়? তাকে রেসেট ইফেক্ট।
তাহলে আমি আশা করব তোমরা রেসেট ইফেক্ট কি সেটা বুঝতে পেরেছো। রেসেট শব্দের অর্থ হচ্ছে রাতকানা, অর্থাৎ যে দিনে দেখে রাতে দেখে না, কিন্তু দিনের সে যে পরিচিত রাস্তা, সেই পরিচিত রাস্তা কিন্তু সে কখনোই বলতে পারে না। তার ফলে কি করে, সে রাত্রেবেলা অন্ধ হলেও সে তার পরিচিত, সেই দিনের বেলার পরিচিত রাস্তায় সে কিন্তু হাঁটতে পথ চলতে পারে। এই জন্য ভোগের ক্ষেত্রেও মানুষের অবস্থা যখন ভালো থাকে তখন সে যে উন্নত জীবন যাপন করে, মানুষের অবস্থা যখন খারাপ হয়ে যায়, সেই উন্নত অবস্থায় যে সে অভ্যস্ত ছিল, সেই উন্নত অবস্থায় যে অভ্যাস গড়ে উঠেছিল, সেই অভ্যাসগুলো কিন্তু সহজে সে ত্যাগ করতে পারে না। মূলত এর জন্য এর নামকরণ হচ্ছে রেসেট ইফেক্ট। এখন এই বিষয়টা আমরা কি করব, এই বিষয়টা আমরা একটা চিত্রের সাহায্যে দেখব, যে চিত্রের মধ্যে কিভাবে দেখা যায় যে একজন মানুষের আয় যদি কমেও যায় তারপরেও কেন সে আয় কমে গেলেও সে পূর্বের অভ্যাস বজায় রাখে। তো ডুজেনবেরির মতে স্বল্প মেয়াদে মানুষ কি করে, রেসেট ইফেক্ট দ্বারা স্বল্প মেয়াদে বা স্বল্পকালীন সময়, যাই বলি আমরা কিন্তু স্বল্পকাল দীর্ঘকাল ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু সেটা জানি যে স্বল্পকাল হচ্ছে একদিন হতে পারে, এক মাস হতে পারে, এক বছর হতে পারে, সেই সময়টা হচ্ছে কি স্বল্পকাল। কিন্তু দীর্ঘকালটা হচ্ছে তার চেয়েও বেশি সময়, সেই সময়টাকে বলা হয় তা কি দীর্ঘকাল। আচ্ছা, তো ডুজেনবেরির মতে স্বল্প মেয়াদে মানুষ রেসেট ইফেক্ট দ্বারা তাড়িত হয় বলে নিকট অতীতের তুলনায় আয় কমে গেলেও ভোগ একই হারে কমে না। অর্থাৎ মানুষের যখন আয়টা বেশি থাকে তখন সে যে পরিমাণ ভোগ করে, আয়টা কমে যাওয়ার পরে তার ভোগটা যে পরিমাণে কমার কথা তার চেয়ে কিন্তু কম হারে কমে। তাই কি হয়, তাই দেখা যায় এপিসিটা বাড়ে। এপিসি মানে হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। স্বল্পকালে এপিসি পরিবর্তিত হয় বলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক। ভোগটা কিসের সাথে জড়িত, ভোগটা হচ্ছে আয়ের সাথে জড়িত। আয় এবং ভোগের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় তাকে কি কনজামশন ফাংশন বা ভোগ অপেক্ষক। সেই ভোগ অপেক্ষকটা কি হয়, স্বল্পকালে দেখা যায় যে মানুষের যখন আয় কমে যায়, কিন্তু মানুষের আয়টা যে হারে কমে যায় ভোগ ব্যয়টা সেই হারে কমে না, যার জন্য কি হয় স্বল্পকালে এপিসিটা বাড়ে। সেই স্বল্পকালে এপিসিটা পরিবর্তন হয় বলেই স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা কি হয় অসমানুপাতিক বা আনুপাতিক হয়ে থাকে। কিন্তু দীর্ঘকালে কমায়ে, কিন্তু দীর্ঘকাল তখন দেখা যায় সেই রিসেট ইফেক্টটা শূন্য হয়ে যায়। কারণ দীর্ঘকালে মানুষের আয়টা যখন খুব কম হয়, সেই কম আয় দিয়ে মানুষের উন্নত ভোগ অভ্যাস বজায় রাখা সম্ভব হয় না। তাই দীর্ঘকালে কি হয়, দীর্ঘকালে রেসেট ইফেক্টটা শূন্য হওয়ার ফলে দীর্ঘকালে আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক বা আনুপাতিক হয়ে যায়। সেটা ব্যাখ্যা করেন কে, ডুজেনবেরি। তো নিচের চিত্রের মাধ্যমে সেই ডুজেনবেরি যে মতামত দিয়েছেন সেই মতামতগুলি আমরা নিচের চিত্রের মধ্যে দেখব, যে সেই বিষয়গুলি আমরা নিচের চিত্রের মাধ্যমেও আমরা দেখাতে পারবো। নিচের চিত্রে দেখো, চিত্রের এক পাশে হচ্ছে কি, এক পাশে হচ্ছে ভূমি অক্ষে হচ্ছে সময় এবং লম্ব অক্ষ হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বা লম্ব অক্ষ হচ্ছে আয় বা ভোগটা। এখানে দেখো, এখানে এটা হচ্ছে একটা বিজনেস সার্কেল ওয়াইএস হচ্ছে কি, এটা ওয়াইএস হচ্ছে স্বল্পকালীন, সেটা হচ্ছে কি স্বল্পকালীন আয় রেখা। এই যে রেখাটা এভাবে এসে এখানে গেল, যে রেখাটা ওয়াইএস রেখা, সেই ওয়াইএসটা হচ্ছে কি স্বল্পকালীন আয় রেখা। তারপর নিচের যে রেখাটা দেখো সিএস, সেটা হচ্ছে স্বল্পকালীন কি ভোগ রেখা। এটা হচ্ছে স্বল্পকালীন কনজামশন কার্ভ, এটা হচ্ছে স্বল্পকালীন আয়ের রেখা। আর এখানে দেখো যে স্ট্রেট লাইনগুলি আছে আপার স্লোপিং, সেটা ওয়াইএল, যেটা এটা হচ্ছে দীর্ঘকালীন কি ইনকাম রেখা, এবং নিচেরটা হচ্ছে সিএলটা হচ্ছে কি, সিএল হচ্ছে দীর্ঘকালীন ভোগ রেখা। তাহলে আমরা রেখাগুলি চিনে ফেললাম। এখন দেখো যে এই চিত্রটা ওয়াইএস যে স্বল্পকালীন যে আয় রেখাটা, দেখো এখানে আমরা যদি ধরে নেই যে আমরা দুইটা ইয়ারের এখানে 2015 সাল মনে করি, আমরা এখানে 2015 সাল এবং 2016 সালের একজন ব্যক্তির বা ব্যক্তির আয়ের অবস্থা দিয়ে আমরা সেই বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে দেখো এই চিত্র অনুযায়ী দেখো যে 2015 সাল যদি আমরা ধরি,
2015 সালে এখানে, আচ্ছা এখানে দেখো এই যে ওয়াইএস এবং সি এর যে স্বল্পকালীন যে আয় রেখা এবং ভোগ রেখা সেটা কি দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে দেখো এরকম আপে উঠলো, তারপর নিচে ডাউনে গেল, আবার উপরের দিকে উঠতেছে। তার মানে কি, এটা ইকোনমিক্সের স্টুডেন্ট হিসাবে আমরা কিন্তু বিজনেস সার্কেলের চিত্রটা আমরা সকলেই জানি, বাণিজ্য চক্র যেটা, সেই বাণিজ্য চক্রের চিত্রগুলোই সেই এখানে দুটি রেখা ওয়াইএস এবং সিএস, সেটা স্বল্প দেখো সেটা যথাক্রমে কি, ওয়াইএস হচ্ছে স্বল্পকালীন আয় রেখা, আয়টা হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা, দুটি রেখা যথাক্রমে বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায় নির্দেশ করছে। তাহলে এই রেখাটা যদি আমরা ধরি, তাহলে এই রেখা 2015 সালে যদি কোনো ব্যক্তির আয় দেখি, তাহলে 2015 সালে একজন ব্যক্তি সর্বোচ্চ আয় কি এ বিন্দু দ্বারা দেখাচ্ছে। সেই এ বিন্দুতে তার হচ্ছে আয়টা সর্বোচ্চ, এর সাথে সম্পর্কিত তার ভোগ রেখা দেখো সি বিন্দুতে তার সর্বোচ্চ হচ্ছে ভোগ ব্যয়। 2015 সালে একজন ব্যক্তি সর্বোচ্চ আয় হচ্ছে যেটা, সেটা এ বিন্দু দ্বারা দেখাচ্ছে এবং সর্বোচ্চ ভোগটা কি সি বিন্দু দ্বারা দেখাচ্ছে, ভোগ ব্যয়টা। এখন দেখো যে কিন্তু 2016 সালে দেখো 2015 থেকে 16তে তার অবস্থা দেখো, যে বিজনেস সার্কেলটা দেখো এখানে বুম ছিল, বুমে তারপর নিচে আস্তে আস্তে নিচে চলে গেল। তার মানে কি, এখানে খারাপ অবস্থা, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, অর্থাৎ তার আয়টা কমে গেল। আয়টা কমে যাওয়ার ফলে 2016 সালে দেখো এ বিন্দু থেকে এই আয়টা 2015 সালে ছিল তার সর্বোচ্চ আয় এ বিন্দুতে, এবং 2016 সালে এসে দেখো তার আয়টা এ বিন্দু থেকে চলে গেল কি বি বিন্দুতে, এবং আয়টা যে হারে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে যে হারে আয়টা হ্রাস পেয়েছে, তার কনজামশনটা দেখো সি থেকে, তার কনজামশনটা সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসলো। সেই কনজামশনটা কিন্তু, কনজামশন ব্যয়টা যে ভোগ ব্যয়টা, সেই ভোগ ব্যয়টা কিন্তু সি থেকে ডি বিন্দুতে যে আসছে, সেই কিন্তু কনজামশন ব্যয়টা ঠিক একই হারে কমেনি। অর্থাৎ এ বিন্দু থেকে সর্বোচ্চ আয় ছিল 2015 সালে এ বিন্দু, সেই এ বিন্দু থেকে 2016 সালে তার আয়টা কমে আসছে বি বিন্দুতে, এবং 2015 সালে ব্যক্তির ভোগ ব্যয় ছিল সি বিন্দুতে, সেই সি বিন্দু থেকে 2016 সালে সেটা সেই ভোগ ব্যয়টা হ্রাস পেয়ে আসছে ডি বিন্দুতে। অর্থাৎ আয়টা যে হারে কমে আসছে এ বিন্দু থেকে বি বিন্দুতে, ভোগ ব্যয়টা কিন্তু সি থেকে ডি বিন্দুতে সেই হারে কমেনি, বরং তার চেয়ে কম হারে হ্রাস পেয়েছে, যার জন্য স্বল্পকালে কি হয়, স্বল্পকালে এপিসিটা বাড়ে। স্বল্পকালে এপিসিটা পরিবর্তন হয় বলেই স্বল্পকালে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক কি ধরনের, আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা হচ্ছে অসমানুপাতিক। আর এক্ষেত্রে ব্যক্তি রেসেট ইফেক্ট দ্বারা প্রভাবিত হয়, কিন্তু দীর্ঘকালে রেসেট ইফেক্টটা কি, দীর্ঘকালে রেসেট ইফেক্টটা শূন্য হয়ে যায়, যার ফলে দীর্ঘকালে আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা তখন সমানুপাতিক বা আনুপাতিক হয়ে যায়। তো রুজেনবেরি যে বিষয়টা এখানে ব্যাখ্যা করেছেন, সেই বিষয়টা কিন্তু আমরা চিত্রের মাধ্যমেও দেখতে পেলাম। তো আশা করি তোমরা রেসেট ইফেক্ট কি, সেই রেসেট ইফেক্টটা তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে ডুজেনবেরি কি করেন, স্বল্প ও দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের মধ্যে আপাত বিরোধিতার সমন্বয় সাধন করেন। উনি দীর্ঘকাল এবং স্বল্পকালের মধ্যে আয় এবং ভোগের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে আপাত বিরোধিতা রয়েছে, সেই বিরোধিতার সমন্বয় সাধন করেন। এই চিত্রের বর্ণনা আমি তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা চিত্রের বর্ণনাটা এখান থেকে তোমরা দেখে নিবে, তোমাদের জন্য চিত্রের বিবরণটা এখানে আছে, তোমরা এখান থেকে চিত্রের বিবরণটা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। তোমরা বাসায় পড়াশোনা করবে, তোমাদের পরীক্ষা কিন্তু হবে, এটা তোমাদেরকে জানানো হয়েছে মিনিস্ট্রি থেকে, যে তোমাদের পরীক্ষা পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, যখনই মনে করবে যে ওনারা পরীক্ষা নেওয়ার মতো অবস্থা, তখনই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। কাজে পরীক্ষায় যাতে ভালো করতে পারো, সেজন্য তোমরা পড়াশোনা চালিয়ে যাবে, পড়াশোনার কোনো গাফলাতি করবে না, হতাশ না হয়ে তোমরা পড়াশোনা করবে, এবং নিজেরা সুস্থ থাকার জন্য মন্ত্রণালয় কর্তৃক যে বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে বিভিন্ন নিয়মগুলি রয়েছে, সেগুলি মেনে চলার চেষ্টা করবে, এবং সেই অনুযায়ী ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন বিভিন্ন বিভাগে আসে, সেই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে এবং শেখার চেষ্টা ভালোভাবে শিখবে, যাতে পরীক্ষায় প্রশ্নটি আসলে আনসার করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।